ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মাত্র একদিনে নামমাত্র খরচে ঘুরিয়ে দেখাবো একসাথে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মেরিন ড্রাইভ, মোহনা, ওল্ড দীঘা, নিউ দীঘা এবং জগন্নাথ মন্দির। কিভাবে প্রপার একখানা প্ল্যানিং করে তোমরা একসাথে একই দিনে এতগুলো জায়গা ঘুরে দেখবে, তাও মাত্র 750 টাকা খরচা করে, তার প্রপার একখানা আইডিয়া দিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। প্রত্যেকটা জায়গাতে গিয়ে তোমরা কি কি ঘুরে দেখবে এবং প্রত্যেকটি জায়গা ঘুরে দেখতে মোটামুটি কতক্ষণ সময় লাগতে পারে, কোথা থেকে খাবার দাবার খাবে, এবং যদি তোমরা শপিং করতে চাও, কেনাকাটা করতে চাও, তাহলে কোথা থেকে কোন মার্কেট ঘুরে কেনাকাটা করবে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন দিয়ে দেবো। যদি তোমাদের মাথায় থাকে যে একসাথে এতগুলো জায়গা ঘুরে দেখবে, তাহলে এই ভিডিওটি আমি বলবো অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর পুরো ভিডিওটি দেখার পরে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই বলবো ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আশা করছি মন্দারমণি ভ্রমণের ভিডিও তোমরা যারা দেখেছো অলরেডি জেনে গিয়েছো যে আমি মন্দারমণি ভ্রমণে এসেছি। এখনো পর্যন্ত আমি মন্দারমণিতেই রয়েছি। মন্দারমণির সমুদ্র সৈকতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডের ভিউ দেখে বুঝতেই পারছো মন্দারমণির সমুদ্র সৈকত এখন কতটা উত্তাল রূপ ধারণ করে রয়েছে। তবে আজকের মেন টপিক হলো মন্দারমণি থেকে একখানা টোটো রিজার্ভ করে মন্দারমণি সমুদ্র সৈকতের আশেপাশেই যতগুলো সমুদ্র সৈকত রয়েছে, তাজপুর, শঙ্করপুর, এদিকে মোহনা, দীঘা সমুদ্র সৈকত, সমস্ত সমুদ্র সৈকত গুলো ঘুরে দেখবো, তাও কম টাকা খরচা করে টোটো রিজার্ভ করে। এবারে মেন কথায় আসি। ওয়েদার তো তোমরা জানো যে এখানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে আবার ওয়েদারটা দেখছি একটু ঠিকঠাক আছে। তবে ওয়েদার যদি ভালো থাকে, ইচ্ছে আছে একদম মন্দারমণি থেকে সোজা যতগুলো সমুদ্র সৈকত পড়বে মন্দারমণি থেকে দীঘা যাওয়ার পথে, সমস্ত সমুদ্র সৈকত গুলো ঘুরে দেখবো। এবারে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে সেই ব্যাপারটা আমি বলতে পারছি না। আমার সাথে থাকো, দেখো আমি কত দূর যাচ্ছি। আর আজকে যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবো তাতে আমার টোটো ভাড়াতে কত টাকা খরচা হচ্ছে সেটাও জানিয়ে দেবো। এখন আমার প্রথম কাজ হলো এইখান থেকে সোজা হাঁটা পথে মনসামা মন্দির প্রাঙ্গণের সামনে যাওয়া, কারণ মনসামা মন্দির প্রাঙ্গণের সামনেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। সেখানে গিয়ে একজন টোটো ড্রাইভার দাদার সাথে কথা বলবো, টোটো ঠিক করব, সোজা বেরিয়ে পড়বো মন্দারমণি সমুদ্র সৈকতের আশেপাশে থাকা সমস্ত সমুদ্র সৈকতগুলো ঘুরে দেখার জন্য। মন্দারমণির সমুদ্র সৈকত থেকে হাঁটা পথে চলে এসেছি এখন মন্দারমণি মার্কেট এরিয়াতে। তোমাদের যেমনটা বলেছিলাম আমি মনসামা মন্দির প্রাঙ্গণের কথা, এই দেখো সামনের দিকেই দেখা যাচ্ছে একদম মেন রোডের পাশেই সুবিশাল এক মন্দির প্রাঙ্গণ। এটা হলো মন্দারমণিতে থাকা সব থেকে বড় মনসা মায়ের মন্দির। এই মন্দির প্রাঙ্গণের সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকেই একখানা আমি টোটো ঠিক করে নিয়েছি। আর যে টোটোটা আমি ঠিক করেছি সেই কাকুর সাথে আমার বহু দিনের পরিচিত। কাকুর সাথে এর আগেও আমি অনেক জায়গা ঘুরেছি। তবে স্ট্যান্ডে এসে দেখলাম কাকু এখানে বসে রয়েছে, তো কাকুর সাথেই কথা বলে আমি টোটো ঠিক করে নিয়েছি। কাকু টোটোটা রিজার্ভ করলাম। কাকুর সাথেই আজকে আমি সারা দিনটাই ঘুরে দেখবো যে সমস্ত জায়গাগুলোর কথা আমি বলেছি। তবে হ্যাঁ, আগে কাকুর সাথে ঘুরে নিই। কাকু কিভাবে আমাদেরকে ঘোরাচ্ছে, কতটা সময় দিচ্ছে, তার উপরে ডিপেন্ড করে আমি তোমাদেরকে অবশ্যই কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেবো। মন্দারমণি মনসামা মন্দির প্রাঙ্গণের সামনে টোটো স্ট্যান্ড থেকে টোটোতে বসে রওনা দিলাম আজকে আমাদের গন্তব্যস্থলগুলো ঘুরে দেখার জন্য। আজকে যে কটা সাইট সিন বা টুরিস্ট পয়েন্ট ঘুরে দেখব, যে কাকুর টোটো ধরে বিগত কয়েক বছর ধরেই মন্দারমণি ভ্রমণে আসলে এদিক ওদিক যাওয়ার থাকলে কাকুর টোটো ধরেই আমরা এদিক ওদিক যাই।
বলতে পারো কাকুর সাথে বেশ ভালো পরিচয় রয়েছে এবং বিশ্বস্ত লোক, যার জন্য আজকের প্রত্যেকটা জায়গা ঘুরে দেখার জন্য আগে থেকেই কাকুকে আমি বলে রেখেছিলাম। চম্পা নদীর ওপরে তৈরি হওয়া এই সুবিশাল ব্রিজটি মন্দারমণি ও তাজপুরকে একত্রিত করে রেখেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি জলদা ব্রিজের ওপরে। ব্রিজটার নাম আমার মনে ছিল না, কাকুর কাছ থেকে জেনে নিলাম যে কাকু টোটো ধরে আজকে আমরা ঘুরছি। আমার ঠিক হাতের বাঁ সাইডটা মন্দারমণি। মন্দারমণি থেকে তাজপুর যাওয়ার পথে এরকম বড় একখানা সুন্দর ব্রিজ দেখতে পারবে, যে ব্রিজের ওপর দিয়েই তোমাদের জার্নিটা করতে হবে। সেই ব্রিজের নাম হলো জলদা ব্রিজ। এইখান থেকে আমি যদি ভিউটা তোমাদেরকে দেখাই, এত সুন্দর জলের ঢেউ, আর তার সাথে এখানে চলছে ছোট্ট ছোট্ট নৌকোগুলোর মধ্যে মাছ ধরা। নৌকোগুলো এত সুন্দর লাগছে দেখতে, পুরো লাইন দিয়ে পুরো জেলে দাদারা দাঁড়িয়ে রয়েছে আর মাছ ধরছে। কি দারুণ দেখাচ্ছে দৃশ্যটা। চম্পা নদীতে এখন এই মুহূর্তে জেলে দাদারা জাল ফেলে মাছ ধরছে। ওই দূরে দেখা যাচ্ছে ঝাউবন। ঝাউবনের পার ধরে লাইন দিয়ে নৌকোগুলো দাঁড়িয়েছিল, কি দারুণ দেখাচ্ছিল। আর এই যে নদীর পাড়ে কিছুটা শুকনো জায়গা, বালির চর পড়ে রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের মাছ রোদে শুকাতে দেওয়া রয়েছে শুটকি মাছ বানানোর জন্য। ওপর থেকে এইসব দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছিল। জলদা ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে চম্পা নদীর মোহনার সুন্দর ভিউ দেখার পরে টোটোতে চেপে বসেছিলাম। গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে টোটোতে চেপে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তোমরাই গেস করো তো কোথায় চলে এলাম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা আমি তাজপুর সমুদ্র সৈকতে। তাজপুর সমুদ্র সৈকতটা মন্দারমণি থেকে একদম অন্য রকমের। ব্যাক সাইডের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো, এরকম টাইপের যদি একখানা তোমরা সিনে বিউটি দেখতে চাও, তাহলে অবশ্যই বলবো তাজপুর সমুদ্র সৈকতে চলে আসো। যেমনটা কি বলবো, সিনেমাতে যে সমস্ত ভিউগুলো দেখা যায় ঠিক তেমনটাই মনে হচ্ছে না। এক সাইডে রয়েছে সমুদ্র সৈকত আর এক সাইডে রয়েছে ঝাউবন। অসম্ভব সুন্দর দেখাচ্ছে, অসম্ভব সুন্দর। সব থেকে আকর্ষণীয় ব্যাপার কি জানো, সমুদ্র সৈকতের পাড়ে এই যে বড় বড় গাছের গুড়িগুলো পড়ে রয়েছে, এত অসম্ভব সুন্দর দেখাচ্ছে কি বলবো। সকলেই গাছের গুড়িগুলোর সাথে ছবি তুলতে এখন ব্যস্ত। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাবো। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি শান্ত ও সুন্দর সমুদ্র সৈকত হলো তাজপুর সমুদ্র সৈকত। তাজপুর সমুদ্র সৈকতে আগে মূলত কাপেলরা আসতে বেশি পছন্দ করত, যেহেতু নির্জন একখানা সমুদ্র সৈকত ছিল। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন তো সব ধরনের জেনারেশনের মানুষজনেরাই তাজপুর সমুদ্র সৈকত ঘুরতে আসতে খুবই পছন্দ করে। তোমরা যারা অলরেডি মন্দারমণি ভ্রমণের ভিডিও দেখে নিয়েছো, তারা নিশ্চয়ই জানো মন্দারমণি সমুদ্র সৈকতের সাথে লাগোয়া এই ধরনের রেস্টুরেন্ট বেশ অনেক কটাই রয়েছে।
তবে মন্দারমণির থেকেও তাজপুরে কিন্তু সমুদ্র সৈকতের সাথে লাগোয়া এই ধরনের রেস্টুরেন্টগুলো প্রচুর রয়েছে, যেখানে সকালের, দুপুরের কিংবা রাতের খাবার দাবার অনায়াসে বসে খেতে পারো। তবে ব্যাপারটা তখন জমে উঠবে যখন জোয়ারের সময় জলটা একদম কাছে চলে আসবে। সেই সময়ের মুহূর্তটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। তোমরা যারা শুধুমাত্র তাজপুর ঘুরতে চাইছো, তাহলে শুধুমাত্র তোমাদের জন্যই বলছি, তাজপুরে এসে কোথায় থাকবে, কোথায় খাবার দাবার খাবে, তাজপুরের আশেপাশে আরো কি কি সাইট সিন রয়েছে সেগুলো কিভাবে ঘুরে দেখবে, সমস্ত কিছু নিয়ে একটি অলরেডি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি প্রয়োজন মনে হয় সেই ভিডিওটি একটু ফলো করে নিতে পারো। মোটামুটি এখন ঘড়ির কাঁটায় সকাল ঠিক 11টার মতো বাজে। সকাল থেকে তেমন কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, আর তাজপুরে এসে একটা দোকানে বসে এখন সকালের জলখাবারটাই কমপ্লিট করছি। নিয়েছি ডিম টোস্ট, এটা দিয়ে সকালের জলখাবারটা কমপ্লিট করে নেব। সাথে এখানে চিপস নিয়েছি, জলের বোতল নিয়েছি, রিশু চিপস বিস্কুট নিয়েছিল, ওগুলো অলরেডি খেয়ে নিয়েছে। খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। একটা প্লেটের মধ্যে 3 পিস ব্রেড ছিল, যা দিয়ে ডিম টোস্টটা বানিয়ে দেওয়া হয়েছিল। খেতে আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছিল। দাম পড়েছিল 35 টাকা। নির্দিষ্ট কোনো দোকানের নাম বললাম না, কারণ তাজপুরের যে মেন রোডটা রয়েছে, সেই রোডের দুপাশে ছোট্ট ছোট্ট অনেক দোকান রয়েছে, যেখান থেকে সকালের জলখাবার খেয়ে নিতে পারো। ডাব, শুকনো খাওয়ার অনেক কিছুই পাওয়া যাচ্ছিল দোকানগুলোতে। হালকাভাবে সকালের জলখাবারটা কমপ্লিট করে টোটোতে চেপে বসলাম। রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই মহকুমায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত তাজপুর সমুদ্র সৈকত। তাজপুর সমুদ্র সৈকত মূলত ইউক্যালিপটাস ও ঝাউ গাছে ঘেরা, দেখতে অপূর্ব লাগে। তবে নির্মল ও কম বাণিজ্যিক এই সুন্দর পরিবেশ প্রত্যেকটা পর্যটকের কাছেই বেশ ভালো লাগবে। তবে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো জ্যান্ত লাল কাঁকড়া তাজপুরের মেন আকর্ষণ বলতেই পারো। তাজপুর সমুদ্র সৈকতের মেন যে টুরিস্ট পয়েন্টটা রয়েছে, টুরিস্ট পয়েন্টটা ঠিক যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। আর মেরিন ড্রাইভের পাশ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। পাশ ধরে বলাটা ভুল হবে, মেরিন ড্রাইভের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আর এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, ব্যাক সাইডের ভিউ তোমরা দেখো, পুরো চারিদিকে বোল্ডার। জলের ঢেউগুলো এত সুন্দর করে আসছে, কি বলবো। বোল্ডারের মধ্যে যখন জলের ঢেউগুলো এসে লাগছে না, জলের ছেটাগুলো আমার গায়ের মধ্যে এসে পড়ছে এত দূর থেকে। পাশ দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে বলে একটু নয়েজ ধরতে পারে। জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি। আরো একখানা কথা তোমাদেরকে বলি, আমি জানি না তোমরা কে কি বলো, আমার মাথার ওপরে তোমরা ফলো করতে পারছো, প্রচুর ফড়িং, এরকম বড় বড় হলুদ রঙের ফড়িং গুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা ছোটবেলায় বলতাম টাইগার ফড়িং, তোমরা কি বলতে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এত সুন্দর ভিউ, এখানে যদি একটু সময় না কাটাই বড্ড ভুল করব, তাই এখানে বেশ খানিকক্ষণ সুন্দর সময় কাটিয়ে নেব। মেরিন ড্রাইভ, যাকে স্থানীয়ভাবে বলা হয়ে থাকে সৈকত সরণি। সৈকত সরণি বা এই মেরিন ড্রাইভ হলো আসলে সমুদ্রের পার বরাবর তৈরি করা এক সুন্দর রাস্তা, যে রাস্তা দিয়ে যাওয়া আসার সময় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস দারুণ সুন্দরভাবে উপভোগ করা যায়। বাইক রাইড কিংবা রোড ট্রিপ, এই দুটোর জন্যই এই পথটি কিন্তু পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একখানা রোড। তাজপুর ও শঙ্করপুরকে শুধু একত্রিত করেনি এই মেরিন ড্রাইভের রাস্তা। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর
প্রত্যেকটি সমুদ্র সৈকতকে একত্রিত করেছে এই মেরিন ড্রাইভের রাস্তা। যে মেরিন ড্রাইভের রাস্তা ধরে প্রত্যেকটা সমুদ্র সৈকতে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছানো যায়। তবে মেরিন ড্রাইভের রাস্তা যেহেতু একদম সমুদ্রের পার বরাবর তৈরি করা হয়েছে, জলোচ্ছ্বাস কিংবা সমুদ্রের ভাঙনের কারণে যদি কোনো সময় রাস্তা বন্ধ থাকে, তাই ভ্রমণ শুরু করার আগে বর্তমান পরিস্থিতি একটু যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। শঙ্করপুরে আমি পৌঁছে গিয়েছি, এখনো সমুদ্র সৈকতের কাছে যাইনি। সমুদ্র সৈকতে যাওয়ার আগেই এখানে রাস্তার পাশে দেখছি ডাবের দোকান বসেছে, আর ছেলে বায়না করলো ডাব খাবে, যার জন্য ডাব নিয়ে নিয়েছি। 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা দিয়ে ডাব বিক্রি হচ্ছে। আমি 60 টাকার ডাবটা নিয়েছি। ছেলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে, খেয়ে দেখি ডাবটা মিষ্টি কিনা। ডাবের জল খেয়ে আমি গলাটা ভিজিয়ে নিলাম। ডাবের জলটা না বেশ মিষ্টি ছিল। তোমরা ভাবছো শুধু কি ডাবই পাওয়া যাচ্ছে? না না, আশেপাশে দেখো আরো চটপটি অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছিল। তার সাথে কাঁচা আম মাখা, পেয়ারা মাখা, আনারস মাখা, এই সমস্ত খাবার তো রয়েইছে। যারা বাড়িতে বসে চিন্তা করছো আমরা নিজস্ব গাড়ি নিয়ে যাব, গাড়িটা কোথায় পার্কিং করে রাখবো, আমি যে ডাবের দোকানে দাঁড়িয়েছিলাম একদম মেন রোডের পাশে, দোকানটার আশপাশে অনেকটা বড় জায়গা রয়েছে, যেখানে তোমরা 4 চাকা গাড়ি, বাইক সমস্ত কিছু রেখে দিতে পারবে। ফাইনালি চলে এলাম আমি শঙ্করপুর সমুদ্র সৈকতে। ব্যাক সাইডে ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো শঙ্করপুর সি বিচ এখন প্রচুর পরিমাণে জমজমাট হয়ে উঠেছে। আর দীঘা সমুদ্র সৈকতের মতো শঙ্করপুর সমুদ্র সৈকতও বেশ সুন্দর করে সাজানো। এখন আমি একদম বিচের পাড়ে দাঁড়িয়ে রয়েছি, যেখানে খুব সুন্দর এরকম বোল্ডার বা বসার ব্যবস্থা রয়েছে। আর সামনের দিকে যে তোমরা ভিউটা দেখতে পাচ্ছো, এটা একদম সমুদ্র সৈকতের পাশেই রয়েছে, বেশ সুন্দর সাজানো। বেশ অনেক রকমের স্ট্যাচু রয়েছে, ডলফিন রয়েছে। বাচ্চারা আসলে পরে না ভীষণ সুন্দরভাবে মজা করতে পারবে। আর এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একখানা প্লে গ্রাউন্ডও তৈরি করা হয়েছে। দেখো জলটা এমন ভাবে আসলো, পর্যটকেরা সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে, সকলকে ভিজিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। তবে এর আগের বার যখন এসেছিলাম তখন সমুদ্র সৈকতটা মানে শঙ্করপুর সমুদ্র সৈকতটা এতটা লোকজনের ভিড় আমি দেখিনি। এইবারে দেখছি লোকজনের ভিড়টা বেশ ভালো, তো লোকজন দেখে বেশ ভালোও লাগছে। শঙ্করপুরে পৌঁছে গিয়েই তোমরা তো দেখলে ডাবের জল খেলাম। রিশুর জন্য যেই ডাবটা নিয়েছিলাম সেটাতে একদম পাতলা শ্বাস ছিল, আর আমি বলেছিলাম একটু যাতে মোটা শ্বাস থাকে। তো সেখানে দাঁড়িয়ে ডাবের জলটা খেয়েছি, আর এখন সমুদ্রের পাড়ে বসে ডাবের শ্বাসটা খাচ্ছি। আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা খাবার। ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। তবে একটা জিনিসে অবশ্যই সাবধান করব, জলের ঢেউ এখন বর্ষার সময় অতিরিক্ত, অনেকটা দূরে জল চলে আসে, তোমরা একদম জলে নামবে না। এই যে এই সমস্ত জায়গাগুলো রয়েছে, এখানে বসে থাকবে, সুন্দর ভিউ দেখবে, জল দেখবে, যখন কাছে আসবে সেই জলে তোমরা মজা করবে, কিন্তু জলে একদম নেমে গিয়ে মজা করতে যেও না, তাহলে বিপদ ঘটতে পারে। আমার ছোট্ট রিশু দুধ বা দই এই সমস্ত জিনিস খেতে একদম পছন্দ করে না। এদিকে দেখো ডাবের শ্বাসটা আমি যেই দেখিয়েছি সাদা রঙের, বলছে এটা কি দুধ দিয়ে তৈরি, আমি খাবো না। জোর করে বললাম একটু টেস্ট করে দেখো, তাই নাক মুখ একদম সিটকে দিয়েছিল। বছরের প্রত্যেকটা সিজনেই যে কোনো পর্যটন কেন্দ্র তার নিজের মতো রূপ ধারণ করে, সেটা পাহাড় হোক কিংবা সমুদ্র সৈকত। তবে বর্ষায় সমুদ্রের মেঘলা আকাশ, তার সাথেই সমুদ্রের জলের ঢেউয়ের উচ্ছ্বাস, যা দেখতে আমি বিশেষ করে ভীষণ পছন্দ করি। তোমরা বছরের কোন সময়টাতেই সমুদ্র সৈকত ঘুরতে পছন্দ করো তা আমাকে কমেন্ট করে জানাতেই পারো।
বাড়িতে এসে একটা জিনিস দেখে বড্ড মন খারাপ হয়ে গিয়েছিল। আসলে ব্যাপারটা হলো, আমি এই শঙ্করপুর সমুদ্র সৈকতের পাশে থাকা বাচ্চাদের প্লেগ্রাউন্ডে দাঁড়িয়ে জায়গাটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছিলাম, ব্লগিং করেছিলাম। পরে এডিট করার সময় দেখলাম পুরো ক্লিপটাই আমার নষ্ট হয়ে গিয়েছে। এখানে বাচ্চাদের জন্য বেশ সুন্দর প্লেগ্রাউন্ড রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, দোলনা, স্লাইডিং সমস্ত কিছু দিয়ে জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। শঙ্করপুর সমুদ্র সৈকত ঘুরে টোটোতে বসে চললাম এইবারে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। প্রত্যেকটা জায়গা যেরকম নিজের মতো সেজে উঠেছে, বিশ্বাস করো, একটা সমুদ্র সৈকত থেকে যখন অন্য একটা সমুদ্র সৈকত দেখার জন্য আমরা রওনা দিচ্ছিলাম, রাস্তার যে এত সুন্দর ভিউ, যা দেখে সত্যিই মনমুগ্ধ হয়ে যাচ্ছিল। আর এখন যেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, সেই ব্রিজের নাম হলো নায়কালী ব্রিজ। ফাইনালি চলে এলাম দীঘা মোহনায়। মোহনায় এসেছি আর মাছ বাজার ঘুরে দেখবো না তা তো হতেই পারে না, তাই চলে এলাম মাছের মার্কেটে। দাদা এখানে একটু দেখাও তো ইলিশ মাছগুলো কত করে? ছোট সাইজ 1200 টাকা কিলো। এটা 1200 টাকা কিলো, সব থেকে ছোট সাইজ 800-900 গ্রাম সাইজ, সব থেকে ছোট মানে 800-900 গ্রাম সাইজ, আচ্ছা। 1200 টাকা কিলো। আর তারপরে সাইজ আছে আপনার 1 কিলো 200-300, এটা দাম পড়ে যাবে আপনার 1400 টাকা কিলো। আর তারপরে হবে আপনার 1.5 কিলো আপ সাইজ, এটা পড়ে যাবে আপনার 1600 টাকা কিলো। একটু এইভাবে লম্বা করে একটু দেখাও তো, অনেকটা বড়। এটার কত দাম পড়বে? এটা মানে সাইজ আছে 1.5 কিলোর উপরে, এটা প্রাইস পড়বে মানে 1600 টাকা কিলো, মানে একটা মাছ 2400-2500 টাকা পড়ে যাবে সামথিং। আর এখানে আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে। পমফ্রেট আছে আপনার, ভেটকি হবে, দেশি ভেটকি, ক্রাব হবে, তারপর চিংড়ি হবে, চাবড়া চিংড়ি, পাবদা হবে। আর দেখুন পমফ্রেটটা সাইজ, পমফ্রেটটা এখন খুবই দামি, এই সাইজের পমফ্রেট এখন আকাশ ছোঁয়া দাম। আচ্ছা, আমরা কত করে এটা? বিক্রি করছি 1050 টাকা, কিন্তু এটার দাম যদি 700-600 টাকা থাকতো তাহলে দামটা স্বাভাবিক হতো। আচ্ছা, আমদানি কম, আমদানির উপরে মাছের দাম ডিপেন্ড করে। এখানে মানে মাছের আমদানিটা খুবই কমে গেছে, ওই জন্য। আচ্ছা, তোমার এই মাছের দোকানের নামটা একটু বলে দাও। মাছের দোকানের নাম হচ্ছে মা নায়কালী ফিশ স্টল। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে। সমস্ত রকম সি ফুড, মানে সমুদ্রের আইটেম, সমুদ্রের মাছ পাবেন, এখানে কোনো পুকুরের মাছ পাবেন না। কেউ যদি ইলিশ মাছ প্যাক করে নিয়ে যেতে চায় একদম। কলকাতার দিকে, দোকানের নাম্বার নিয়ে যাবেন, হোম ডেলিভারিও করি আমরা। মাছের ভিডিও কলে মাছ দেখানো হবে, তারপর আপনি সীমিত কিছু অর্ডার করলেই আপনার বাড়ির সামনে মাছ পৌঁছে যাবে। হালকা একটা ডেলিভারি চার্জ খরচ হবে, আর মাছের দাম যেটা হয়। ঠিক আছে, অবশ্যই বলবো মাছের মার্কেটে একবার হলেও ঢো মেরে যাবে। আপাতত এই সামনের দিকে রাস্তা ধরে মোহনার দিকে এগিয়ে যাব। মোহনা মার্কেটে আসতে আমার যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, যার জন্য বেলার দিকে যে মার্কেটটা বসে সেটাই আমি তোমাদেরকে দেখালাম। তবে মোহনাতে ভোরবেলা প্রচুর বড় মাছের মার্কেট বসে, সেই মার্কেটটা ঘুরে দেখতেও তোমাদের আশা করছি বেশ ভালো লাগবে। তবে বিশ্বাস করো, আমাকে তোমরা কেউ জাজ করো না, মাছের বিষয়ে কিংবা বাজার সম্পর্কে আমার কোনো রকমের নলেজ নেই। সৌরভ যে কোনো গ্রামগঞ্জের হাট কিংবা যে কোনো বাজার, মাছের দরদাম করা, এই সমস্ত জিনিসগুলো ও খুব পছন্দ করে। আর ওর জন্যই আমার এই মোহনাতে থাকা মাছের মার্কেটটা ঘুরে দেখা। ফাইনালি চলে এলাম দীঘা মোহনার ওপরে থাকা মেরিন ড্রাইভের যে রাস্তাটা রয়েছে ঠিক সেখানে। হাঁটা চলার জন্য খুব সুন্দর এখানে বড় বড় পাথর রয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে, দু সাইডেই রয়েছে বড় বড় বোল্ডার, আর দুদিকেই জল পুরো ভরা, দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। যখন আমি ঠিক এখানে এসেছিলাম তখন জল এত দূর ছিল না, আস্তে আস্তে জলটা বাড়ছে, মানে জোয়ারের টাইম হচ্ছে তো, ওর জন্য জলটা বেড়ে অনেকটা কাছে চলে এসেছে। আর দেখো এইদিকের ভিড়টা, প্রচুর পর্যটকেরা জলে নেমে মজা করছে। এদিকেও খুব সুন্দর একখানা জায়গা রয়েছে, একদম সামনে থেকে তোমরা ভিউ দেখতে পারবে চারিদিকের, যার জন্য সামনের দিকে প্রচুর ভিড়। আর সামনের দিকে দাঁড়িয়ে সকলে রিলস বানাতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত। আমি একটু সামনের দিকে এগিয়ে যাব। দীঘার মোহনা, দীঘার এই মোহনা সেই জায়গা যেখানে চম্পা নদী বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। যদি কোনো সময় সম্ভব হয় এই মোহনাতে ভোরবেলা ভিজিট করে দেখো, একদম অন্য রকমের রূপ চোখে পড়বে। বড় বড় ট্রলারগুলো এসে এই মোহনাতেই দাঁড়াবে, যে ট্রলার থেকে ধরে আনা মাছগুলো মোহনাতেই খালি করা হয়।
আমরা এসে আমাদের মতো সুন্দর সময় কাটাচ্ছি। রিশু বাবলস কিনেছে আর এত সুন্দর হাওয়া হচ্ছে, এই হাওয়াতে বসে সময় কাটাতে বেশ ভালো লাগছে। আমি না রিলস একদম বানাতে পারি না, কিন্তু সকলেই রিলস বানাচ্ছে, আমার দেখতে বেশ ভালো লাগছে। দাও রিশু, আমি একটু ওড়াই। সমুদ্র ও নদীর মিলনস্থল এই মোহনা। যা দেখার জন্য পর্যটকেরা তো আসে, তাছাড়াও মাছের বিশাল বাজার এবং পাইকারি মাছ নিলাম কেন্দ্র, যার জন্য মূল আকর্ষণ বলতেও পারো এই মোহনা। মোহনাতে অনেকে এসেই স্নান করছে, নিজেদের মতো মজা করছে, বিচের পাড়ে ঘুরে বেড়াচ্ছে প্রচুর ঘোড়া। তোমরা চাইলে বিচের পাড়ে হর্স রাইডও করতে পারো। দীঘা মোহনাতে ছোট্ট একখানা মার্কেট রয়েছে, যে মার্কেট ঘুরতে ঘুরতে চোখে পড়লো শুটকি মাছের দোকান। এই লাইনে পরপর অনেকগুলো শুটকি মাছের দোকান রয়েছে। যারা শুটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই এখানে আসতে পারো। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, লোটে মাছ বলে না, লোটে মাছের শুটকি রয়েছে, ইলিশ মাছের শুটকি রয়েছে, চিংড়ি মাছের শুটকি মাছ রয়েছে, অনেক ধরনের শুটকি মাছ পাওয়া যাচ্ছে। দরদাম করে তোমরা কিনে নিতে পারো। আর এই সাইডে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো দোকান বসেছে, যেখানে শাঁখা, শঙ্খ, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি এই দিদি ভাইয়ের কাছ থেকে। 3 জোড়া শাঁখা কিনেছি নিজের জন্য, আমার মায়ের জন্য। তো আমার বেশ ভালো লাগলো। বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম চাইছে, তোমরা একটু দরদাম করে দেখে শুনে কিনে নিতে পারো। মোহনাতে ঘুরতে আসলে তোমরা চাইলে শুটকি মাছের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো একটু ঘুরে দেখে নিতে পারো। নির্দিষ্ট কোনো দোকানের নাম বললাম না এই কারণেই, কারণ পরপর অনেকগুলো দোকানই রয়েছে যে সমস্ত দোকানগুলোতে শুটকি মাছ পাওয়া যাচ্ছিল। আর মোটামুটি দরদাম করেছিলাম, সব দোকানে ওই একই রকমেরই দাম চাইছিল। আমি যতদূর জানি 100-200 টাকায় শাঁখা তো ভালো পাওয়া যায় না, তবে দীঘার মোহনাতে এসে দেখলাম এখানে 100 টাকায় শাঁখা পাওয়া যাচ্ছে, তাই দরদাম করে 3 জোড়া শাঁখা কিনে নিয়েছিলাম। চলে এলাম ফাইনালি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা এখন ভীষণ জমজমাট। এতক্ষণ যে কটা সমুদ্র সৈকত তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা জায়গাতে পর্যটকদের আনাগোনা তো রয়েছে, কিন্তু এতটা নয়। ওল্ড দীঘা আর নিউ দীঘাতে যে পরিমাণে পর্যটকদের ভিড় থাকে কোনো জায়গাতে তোমরা দেখতে পারবে না। আর এখন আমি বিশ্ব বাংলা সি বিচের যে, বা বলতে পারো বিশ্ব বাংলা উদ্যানের যে পাশের এরিয়াটা, যেখানে বড় করে লেখা রয়েছে আই লাভ দীঘা, জায়গাটা দেখতে ভীষণ সুন্দর। ব্যাক সাইডে দেখো আইটা তৈরি করা হয়েছে ভীমকে দিয়ে, ছোটা ভীম, তার সাথে লাভ, আর এইদিকে লেখা রয়েছে দীঘা। খুব সুন্দর লাগছে। সমুদ্র সৈকতের পাড় জুড়ে প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ারের দোকান পেয়ে যাবে, সাজগোজের জিনিস পেয়ে যাবে। আর একটু ভিউটা দেখাই, এই দেখো ভিড়টা, শুধু একটু দেখো তোমরা, মানে জলের মধ্যে মনে হচ্ছে গিজ গিজ করছে। পর্যটকদের এতটা ভিড়, সকলে নেমে নিজেদের মতো করে মজা করছে। খুব সুন্দর। যেহেতু আমি একদিনে এতগুলো জায়গা ঘুরে দেখবো, খুব অল্প জলে নেমে আমি মজা করব, বেশি জলে যাব না। আর যেহেতু রিশু রয়েছে, রিশু শরীরটা খুব একটা ভালো নেই বলে আমি যার জন্য জলেও খুব একটা নামছি না। তবে দেখো এই জল দেখে মন একদম চাইছে যাতে জলে নেমে স্নান করি। এক্সট্রা সাথে জামা কাপড়ও নিয়ে আসিনি। যদি এক্সট্রা জামা কাপড় নিয়ে আসতাম তাহলে হয়তো ভাবতাম একটু জলে নেমে স্নান করে নেব। তো সেই রিস্কটা নিচ্ছি না, এখানে বসে সকলের আনন্দ করাটাকেই আমি এনজয় করব। দীঘা এই নামটার সাথে আশা করছি ভ্রমণ পিপাসু বাঙালিদের একখানা আলাদাই কানেকশন রয়েছে। কেন বললাম? হাতে মাত্র 2-1 দিনের ছুটি, একদম কম টাকা খরচা করে হাতের কাছে কোনো এক সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে মন চাইছে, তাহলে সবার প্রথমে এই দীঘার কথাই মাথায় আসবে। তবে দীঘা এখন এমনই একখানা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভ্রমণ পিপাসু মানুষজন আসতে পছন্দ করে। মোটামুটি দীঘা সম্বন্ধে তোমরা যারা জানো,
দীঘার সমুদ্র সৈকতের আশেপাশে নামি দামি বড়সড় মানের যেরকম হোটেল রয়েছে, তেমনি মেন রোডের কাছাকাছিতেও তোমরা প্রচুর থাকার হোটেল পেয়ে যাবে এবং খাওয়ার দাওয়ারের হোটেলও পেয়ে যাবে। যদি সম্ভব হয় সময় বের করে দুপুরের খাবার তোমরা দীঘা থেকে কমপ্লিট করে নিতে পারো। তবে একটা কথা অবশ্যই বলবো, দীঘাতে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকেই যে কোনো জিনিসের দাম, হোটেলের রুম ভাড়া সবকিছুই একটু চড়া হয়ে গিয়েছে। বিশ্ববাংলা উদ্যানটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, বসার ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের মনোরঞ্জন করার মতো বেশ অনেক জীবজন্তু স্ট্যাচু রয়েছে। কিছুটা দূর এগিয়ে গেলেই দেখতে পারবে বাচ্চাদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। বিশ্ববাংলা উদ্যানটা সত্যি খুব সুন্দর করেই সাজানো গোছানো। তবে দিনের বেলা ভিউটা ঠিক এরকম দেখালে রাতের আলোতে যখন সেজে ওঠে তখন আরো সুন্দর দেখায়। ওল্ড দীঘা ঘুরে চলে এসেছিলাম মেন রোডে, যেখানে আমাদের টোটোওয়ালা কাকু টোটো নিয়ে দাঁড়িয়েছিল। টোটোতে বসে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। দীঘার সমুদ্র সৈকত ছাড়া এখন দীঘার মেন আকর্ষণ বলতেই পারো দীঘার জগন্নাথ মন্দির। ফাইনালি চলে এলাম আমি দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের বড় প্রবেশদ্বারের সামনে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। বুঝতেই পারছো তোমরা, সকালবেলা থেকে জার্নিটা শুরু করেছিলাম। প্রত্যেকটা জায়গাতে কাকু আমাদেরকে বেশ অনেকটা করে সময় দিয়েছে, তবে নিজেদেরও তো একটু বিবেক থাকা দরকার। একদিনে এতগুলো জায়গা ঘুরে দেখবো, তাই হ্যাঁ আমি কিন্তু সময়টা অনেকটা বাঁচিয়ে বাঁচিয়ে ঘোরার চেষ্টা করছি। খুব একটা বেশি সময় নিচ্ছি না কোনো জায়গাতে। বাইরের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরপর 3টে প্রবেশদ্বার দেখা যাচ্ছে। মাঝখানের প্রবেশদ্বারটা বিশেষ বিশেষ সময় ব্যবহার করা হয়, আর দুপাশের প্রবেশদ্বার, এটা হলো 3 নাম্বার গেট আর এইদিকে হলো 2 নাম্বার গেট। এই গেটগুলো এখন পর্যটকেরা ব্যবহার করতে পারবে। এদিকে আসো আমি দেখিয়ে দিচ্ছি, বড় এইদিকে দেখা যাচ্ছে একখানা প্রবেশদ্বার, যে প্রবেশদ্বারের মাঝখান দিয়ে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে। প্রবেশদ্বারের ওপরে চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর একখানা বিগ্রহ রয়েছে, আর প্রবেশদ্বারের নামও দেওয়া হয়েছে চৈতন্য দ্বার। আপাতত মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করব। দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সবার প্রথমে যে প্রবেশদ্বারগুলো রয়েছে মেন রোডের সাথে লাগোয়া, যার জন্য অবশ্যই বলবো রাস্তা পারাপার করার সময় বাড়ির ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষজন থাকলে তাদের দিকে বিশেষ নজর রাখার জন্য। প্রবেশ করেছি দীঘার জগন্নাথ মন্দিরে, যা 20 একর জায়গার ওপর তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। দীঘায় নবনির্মিত এই জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহের উচ্চতা 65 মিটার, মানে প্রায় 213 ফুট উঁচু। মন্দিরটি 4টি ধাপে তৈরি করা হয়েছে: গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ ও ভোগমণ্ডপ। মন্দিরের প্রতিটি চূড়ায় রয়েছে অষ্টধাতুর শঙ্খ গদা চক্র। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সবার প্রথম প্রবেশদ্বার, যার নাম হলো সিংহদ্বার। সিংহদ্বার দিয়ে প্রবেশ করার মুখেই তোমরা দেখতে পারবে একখানা বড় স্তম্ভ রয়েছে, যে স্তম্ভটার নাম অরুণ স্তম্ভ। চলে এলাম নিউ দীঘা ঘুরে দেখার জন্য। আর নিউ দীঘাতে এসে যে পরিস্থিতি, চারিদিকের ভিউ দেখে চক্ষু আমার চড়ক গাছ হয়ে গিয়েছে। সবার প্রথমে এসে আমি সামনের দিকে যে সি বিচটা দেখা যাচ্ছে সেইখানেই গিয়েছিলাম। সেখানে গিয়ে ভিডিও শুট করেছি। বিশ্বাস করো, এত আওয়াজ, এত মানুষের ভিড়, মানে আমি কি কথা বলছি কিচ্ছু শোনা যাচ্ছে না, চিৎকার করে কথা বলতে হবে। যার জন্য একটু সামনের দিকে আমি এগিয়ে চলে এসেছি। এইখান থেকে তোমাদেরকে ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছি। ভিড়টা দেখেছো? দিনের বেলাতে শুধুমাত্র স্নান করার জন্য, সমুদ্র সৈকতের জলে গা ভেজানোর জন্য পর্যটকেরা ভিড় জমায় নিউ দীঘাতে। আর ওল্ড দীঘাতে আবার কি হয়, সন্ধ্যেবেলাটা ভীষণভাবে জমজমাট হয়ে ওঠে। আর নিউ দীঘাতে এসে পৌঁছালাম, আর ওপরে আকাশের কালার দেখে তোমরা বুঝতেই পারছো, পুরো ঘন কালো মেঘ, মানে বৃষ্টি এই এলো বলে। এত সুন্দর হাওয়া হচ্ছে, এখানে কিছুক্ষণ থাকবো, সুন্দর সময় কাটাবো। আমি শুধু ভাবছি ওইদিকে যারা রয়েছে তারা কি ভাবে,
ফুল এনজয় করছে, আমি এইখান থেকে দেখছি আর ভাবছি। তোমরা যদি এখানে আসো, এখানে বিভিন্ন ধরনের রাইড হয়, সেটা তোমরা জলের মধ্যে রাইড করতে পারবে। স্পিড বোট রয়েছে, যারা এইসব করতে ভালোবাসো কথা বলে স্পিড বোটে জলের মধ্যে কিছুক্ষণ সময় কাটাতে পারো। নিউ দীঘার সমুদ্র সৈকতে যেরকম তোমরা বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি দেখতে পারবে, তেমনি বিচের পাড়ে ঘুরে বেড়াবে অনেক ঘোড়া, হর্স রাইড করতে পারো, ক্যামেরাম্যান দাদারাও ঘুরে বেড়াবে। 50 টাকা 100 টাকার বিনিময়ে তোমরা ছবিও তুলে নিতে পারো, যেগুলো স্মৃতি হিসেবে বাড়িতেও নিয়ে আসতে পারবে। সমুদ্র সৈকতের পাড়ে এরকম তোমরা গাড়ি দেখতে পারবে, ব্যাটারি চালিত গাড়ি, রিমোটে কন্ট্রোল করছে দাদা ভাই। শুনলাম বাচ্চারা যদি এতে রাইড করে 100 টাকা করে খরচা হবে। রিশু একদম তাকিয়ে রয়েছে অবাক চোখে, ও ভাবছে ওকে তুলবো। না না, ওকে তুলবো না আমি। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নেই, ঝড় এলো বলে। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে এখানে হাওয়ার বেগ। আমি শুধু ভাবছি আর সৌরভকে বলছি, এখন এরকম ওয়েদারে এই যে হাওয়াটা হচ্ছে, এতেই মনে হচ্ছে আমাদেরকে পুরো ফাটিয়ে নিয়ে চলে যাচ্ছে। যখন সত্যিকারের ঝড় বৃষ্টি আসে, মানে যে যেরকম আমফান হয়েছিল, আরো কত যে ঝড়গুলো হয়েছিল, সেই সময় এখানকার পরিস্থিতি কি হয়। ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর হয়ে গিয়েছে। যেতে ইচ্ছে করছে না, তবু আমাকে যেতে হবে। সামনের দিকে দেখো লাইন দিয়ে বসার ব্যবস্থা রয়েছে, আর এইখানে দেখছি পরপর অনেকগুলো ওয়াচ টাওয়ার রয়েছে। তোমরা চাইলে ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো চারিদিকের ভিউ ক্যাপচার করতে পারবে। একটা ছোট্ট মিস্টেক, এখানে যতগুলো ওয়াচ টাওয়ার ছিল প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের কাছে গিয়ে দেখাটা সম্ভব হয়নি। তবে আমি ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম, যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছিল, কাছে গিয়ে দেখলাম নিচের দিকের গেটটা বন্ধ করা। তাতে বুঝতে পারলাম সেই ওয়াচ টাওয়ারটা হয়তো পর্যটকদের জন্য নয়। তবে তোমরা একদম বিচের পাড়ে চলে আসলে পরে বেশ সুন্দর চারিদিকের ভিউটা ক্যাপচার করতে পারবে। আর এখন যেহেতু ভাটার সময় জলটা অনেকটা দূরে রয়েছে, জোয়ারের সময় জলটা অনেক কাছে চলে আসে। নিউ দীঘা সমুদ্র সৈকত ঘুরে আজকের ভ্রমণ আমার কমপ্লিট হলো। আমি নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে এবারে সোজা কাকুর সাথেই, কাকুর টোটোতে বসেই রওনা দেব মন্দারমণির উদ্দেশ্যে। কারণ মন্দারমণিতে আমি যেহেতু আছি হোটেল নিয়ে, সেখানেই চলে যাব। মন্দারমণি থেকেই আমি টোটো ঠিক করেছিলাম, কাকু আমাদেরকে মন্দারমণিতেই ড্রপ করবে। আজকে আমি যে কটা জায়গা ঘুরে দেখলাম, সবার প্রথমে মন্দারমণি সমুদ্র সৈকত ঘুরেছি, তারপরে তাজপুর, শঙ্করপুর, মেরিন ড্রাইভ, এদিকে মোহনা, ওল্ড দীঘা, নিউ দীঘা, জগন্নাথ মন্দির। এ কটা জায়গা ঘুরতে আমার খরচা হলো, পুরো টোটোটা রিজার্ভ করেছিলাম 1500 টাকা। আমি আর সৌরভ, আমরা যেহেতু দুজন রয়েছি, মাথা পিছু খরচা হয়েছে 750 টাকা করে। তোমরা চাইলে পরে একটা টোটোতে 5 জন জার্নি করতে পারবে। এবারে যদি তোমরা 5 জন জার্নি করো আর এ কটা জায়গা ঘুরে দেখো, মাথা পিছু খরচাটা কিন্তু তোমাদের আরো অনেকটা কমে যাবে। কাকুর সাথে সরাসরি আমি কথা বলে নেব, আমি যে কটা জায়গা ঘুরেছি সে কটা জায়গা ঘুরতে কত টাকা খরচা হলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা চাইলে পরে নিজেদের মতো করে ট্রিপ সাজিয়ে নিতে পারো, আরো এক্সট্রা জায়গা অ্যাড করতে পারো। সেই সমস্ত জায়গাগুলো যদি এক্সট্রা ভাবে অ্যাড করো, খরচার পরিমাণটা আরেকটু বেড়ে যাবে। তবে আমি বলবো কাকুর সাথে সরাসরি কথা বলে নেওয়াটাই বেটার হবে। কাকু নমস্কার। কাকুর সাথে আমি অনেকবার ঘুরেছি, কাকুর সাথে সেরকম কোনো ব্যাপার নেই। কাকু তুমি নিজের মুখেই বলে দাও যে কটা জায়গা আমাদেরকে ঘোরালে। আমি বলবো সমস্ত কিছু বিষয় কাকুর কাছ থেকে জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আমাদের তো খুব সুন্দরভাবে সময় দিয়ে ঘুরিয়েছো। কাকুর সাথে আমার বহুদিনের পরিচয়, আমি দীঘা ঘুরতে আসলে পরে, মন্দারমণি ঘুরতে আসলে পরে কাকু টোটো ধরেই ঘুরি। তো যে কটা জায়গা আমাদেরকে ঘোরালে, সে কটা জায়গা ঘোরাতে কত টাকা তুমি নাও? এবারে যদি এক্সট্রা জায়গা অ্যাড হয় তাহলে কত টাকা চার্জ বেড়ে যাবে, একটু তুমি নিজের মতো করেই বলে দাও। এবার মন্দারমণি থেকে এলে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, ওল্ড দীঘা, নিউ দীঘা, জগন্নাথ ধাম ঘুরলে ম্যাক্সিমাম একটা দুজনের 1500 টাকা। যদি আর কোনো স্পট বাড়ে তখন 200-100 বাড়া দিতে হয়। এবার মানে পজিশন অনুযায়ী, যখন ভিড়ভাড়টা থাকে এরকম রেট নিই। এবার একটু যখন ফাঁকার সময় থাকে, ফাঁকার সময় একটু কমেও হয়ে যায়। আমার মোবাইল নাম্বার থাকবে, আপনারা কেউ যদি আসতে চান যোগাযোগ করবেন, আমি বলে দেবো। তুমি কন্টাক্ট নাম্বারটা বলে দাও নিজের মুখে, না আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, ওটাই ভালো। দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, কাকুর কন্টাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা চাইলে পরে সরাসরি কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারো। মানে কাকু যেই কথাটা বোঝাতে চাইলো, আমাদের কাছ থেকে 1500 টাকা নিয়েছে। তোমরা যদি সিজন টাইমে আসো বা অফ সিজনে আসো, সেই সময় কি হবে, কাকু 200-100 টাকা কমও করে দেবে।
যদি খালি সময়ে আসো। তো আমার মনে হয় যে কটা জায়গা তোমরা ঘুরে দেখবে, কাকুর সাথে কথা বলে কাকুর টোটোটা রিজার্ভ করে সরাসরি কাকুই তোমাদেরকে টাকার বিষয়গুলো বলে দেবে। এতে কি আমি থার্ড পার্সন হয়ে কোনো রকম কাজ করতে পারবো না। আমি কাকুর সাথে ঘুরেছি, আমার খুব ভালো লেগেছে, যার জন্য কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিলাম। আর কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও থাকবে, ভিডিও স্ক্রিনেও থাকবে, তোমরা সেখান থেকে কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।